এনিওয়ে আমরা আজকে তাহলে কি আলোচনা করবো বলেন? আমরা বলছি 10 ধারা 11 ধারা 12 ধারা এটা একটু পরে করি। তার আগে বলি আমরা তো সিভিল জুরিসডিকশন সম্পর্কে আমাদের তো ধারণা আছে। মূলত জুরিসডিকশন তিনটা হলো আঞ্চলিক, বিষয়বস্তু আর আর্থিক। আমরা আর্থিক দিকটা জানছি 6 ধারা এবং দেওয়ানি আদালত সংশোধন আইনের যে আপনার 18 ধারা জানছি। আমাদের আঞ্চলিক এখতিয়ারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে অর্থাৎ দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করব অথবা দেওয়ানি মোকদ্দমা দায়েরের প্রকৃতি কি, এটা জানতে হলে আমাদেরকে পড়তে হবে 15 থেকে 20 ধারা। 15 ধারা থেকে 20 ধারা যারা ভালোভাবে বুঝবে তাদের জন্য দেওয়ানি কার্যবিধিটা রপ্ত করা খুবই সুবিধা হবে। এখানে 15 ধারা কি বলা আছে বলেন? সর্বনিম্ন আদালতে মামলা করতে হবে। এই সর্বনিম্ন আদালত বলতে আগে আমরা বলছি দেওয়ানি আদালত সংশোধন আইন 2001-এর 3 ধারায় আমরা দেওয়ানি আদালত 5 প্রকার। এখানে দেওয়ানি আদালতগুলো আমরা চিনছি, কি চিনছি? 5 প্রকার। তার ভিতরে কি আছে? জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, উপজেলা জজ, শিক্ষা সহকারী জজ, সহকারী। দেওয়ানি আদালতে দেওয়ানি কার্যবিধি 15 ধারা যেটা বলা হয়েছে সর্বনিম্ন আদালত, এটা সর্বনিম্ন আদালত বলতে কিন্তু সহকারী জজ আদালত না, সহকারী জজ আদালত না। এটা কি আপনাদের মাথায় নিতে পারবেন? সর্বনিম্ন আদালত বলতে সহকারী জজ না, কারণ আমরা সর্বনিম্ন ওখান দেখছি আর্থিক একটি বিবেচনা করে যখন করবো তখন সেইটা সর্বনিম্ন আদালত মিট করবে, তাই তো? আমরা জানি দেওয়ানি সহকারী জজের এখতিয়ার 1 থেকে 2 না, কিন্তু আমরা ওই সর্বনিম্ন আদালতটা নির্ধারণ করব আর্থিক এবং আঞ্চলিক এখতিয়ার সম্পন্ন বিবেচনা করে, তারপর আমরা সর্বনিম্ন আদালত ডিসাইড করব। আসলে একটি মামলা যখন আপনার কাছে আসবে বা আপনার মক্কেল যে ঘটনার বিবরণটা আপনার কাছে দেবে, সেই ঘটনার বিবরণটা শুনে আপনাকে বুঝতে হবে মামলাটা সিভিল কোর্টে যাবে না ক্রিমিনাল কোর্টে যাবে। আমি কি বুঝাতে পারলাম? ঘটনার বিবরণটা শুনে আপনি বিং এ লয়ার আপনি বুঝলেন যে এটা দেওয়ানি আদালতে যাবে। তাহলে দেওয়ানি আদালত কাকে বলে জানলাম, দেওয়ানি আদালতের ক্ষমতাটা কি তাও জানলাম। তাহলে যখন দেওয়ানি আদালতে যাবে তখন আপনি কি কনসিডার করবেন? বিষয়বস্তুটা তো আমি আগে সিলেক্ট করে ফেললাম। বিষয়বস্তুটা কি? সিভিল নেচার, দেওয়ানি 9 ধারা। আমি এটা অলরেডি সিলেক্ট করে ফেললাম যেটা আমাকে দেওয়ানি আদালতে যেতে হবে, এবং যে বিষয়বস্তু নিয়ে ঘটনার বিবরণটা আপনার মক্কেল দিল সেই বিষয়বস্তু আর্থিক ভ্যালু আপনাকে চিন্তা করতে হবে কত। বুঝতে পারলাম? তাই স্থাবর হোক আর অস্থাবর হোক, স্থাবর হলে তো পারবেন। স্থাবর হলে কি যে কোনো স্থাবর সম্পত্তির মার্কেট ভ্যালু আপনি জানেন বা জানা সম্ভব। সিমিলারলি অস্থাবর হলেও তার মার্কেট ভ্যালু আপনি জানবেন বা জানা সহজ। ওই মার্কেট ভ্যালুটা আপনার কি হবে? জুরিসডিকশন। আমরা কোথায় শিখছি? দেওয়ানি আদালত সংশোধন আইন 2001-এর কত 18-19, তাই তো? আর্থিক একটা কোথায় জানি ওটা কার্যকরী হয়েছে, ওটা থেকে জানছি। তাহলে 2021-এ কার্যকরী থেকে, তাহলে ওই সংশোধন থেকে জানছি যে আমার যদি 15 লাখ টাকা পর্যন্ত হয় আর্থিক ভ্যালুটা, বিষয়বস্তু ভ্যালুটা মানে সাবজেক্ট ম্যাটারের ভ্যালুটা যেটা নিয়ে মামলা করতে হবে, সেটা ভ্যালুটা যদি 20 লক্ষ টাকা হয়, তাহলে আমি যে আমার সর্বনিম্ন আদালত কোনটা হবে? তুমি বলো। যে বিষয়বস্তু নিয়ে দেওয়ানি মামলা হবে সেই বিষয়বস্তু নিয়ে যার মূল্য যদি 20 লক্ষ টাকা হয়, তুমি কোথায় মামলা করবা? কোন আদালতে যাবা? বলেন যারা একটু উইক তাদের প্রশ্ন করতেছে, সেটা তো আমি বললাম। আমি বলছি যে এটা বিশেষ সাবজেক্ট ম্যাটারটা দেওয়ানি, সাবজেক্ট ম্যাটারের মূল্যটা হলো 20 লাখ। এখন আপনি মামলা করবেন কোন কোর্টে? সিনিয়র সরকার। আপনি বলেন।
মনে করেন আপনার একটা বিষয়বস্তুতে স্থাবর সম্পত্তি 5 কাঠা, 5 কাঠা জমির দাম 20 লাখ টাকা। এই এই জমিতে আপনার একটা ঘটনা ঘটছে বা আপনার অধিকার লঙ্ঘিত হয়েছে বা আপনি বেদখল হয়েছে, আমার কাছে আসছে আমি মামলা করবো আপনার পক্ষে, কোন করে যাব বলেন? আপনাকে এক্সপ্লেন করতে হবে কি কারণে যেতে হবে, মুখস্থ করলে হবে। সাবিনা বাবু বলেন। আপনি বলেন। তাহলে মনে করেন কি বলি ওই মুক্তাপা একটা ঘটনা আমার কাছে বলবো, সেই ঘটনার মূল্য হলো 20 লাখ। তাহলে আমি মুক্তাপার পক্ষে মামলা করবো, কোন করে যাবো? সিনিয়র সহকারী জজ। কারণ তাহলে মহোদয় কি বলা হয়েছে, সর্বনিম্ন আদালতে মামলা করতে হবে। তাহলে আমার সর্বনিম্ন আদালত কোনটা? তাহলে ক্লিয়ার, সর্বনিম্ন বলতে সহকারী জজ না। এখন যদি এমসিকিউ প্রশ্ন হয় যে আমি করতে হবে 16 ধারা কি আছে, সর্বনিম্ন আদালত, এর বেশি কিছু নাই। অপশন 1 সর্বনিম্ন আদালত, অপশন 2 আর্থিক ও আঞ্চলিক এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালত, আরো দুইটা দিল। কি হবে এই দুটো থেকে? মানে সর্বনিম্ন আদালতটা মানে লোয়েস্ট কোর্ট ইউ হ্যাভ টু কনসিডার, মানে কি বেসড অন ইওর পিকুইনারি ভ্যালু। আমি কি বুঝাতে পারলাম? আপনাকে সর্বনিম্ন আদালতটা নির্ভর করবে আপনার পিকুইনারি ভ্যালু এন্ড টেরিটোরিয়াল জুরিসডিকশন। তা না হলে আপনার পৌরধারাকে আপনি এক্সপ্লেন করতে পারবেন না, পারবেন না, এক্সিকিউটিভ আটকাবে, ইস্যু আটকাবে। ঠিক আছে, তবে না বলেন পৌরধারাটা ব্যাখ্যা দেন, বলেন সাহস করে দেখুন হয়েছে। যাই হোক, আমরা 15 ধারা বলতেন। 15 ধারাটা আমি বলছি 15 থেকে 20 ধারাটা কি? দেওয়ানি মোকদ্দমা বা মামলা দায়েরের প্রকৃতি এবং তায়েদাদের প্রকৃতি। ঠিক আছে, তা যদি বলা হয় যদি প্রশ্ন আছে দেওয়ানি মোকদ্দমা দায়ের সংক্রান্ত এবং তায়েদাত সংক্রান্ত প্রকৃতি আলোচনা করো, তখন কি আমরা অন্য ধারায় যাবো? সিম্পল 15 থেকে 20 ধারা উল্লেখ করলে হবে। তাহলে 15 ধারাকে আমি কি বলতে পারি না, এটা দেওয়ানি মামলা দায়েরের জন্য ভূমিকামূলক ধারা। তাহলে নিম্নের কোনটি ভূমিকামূলক ধারা? 15, 16, 17, 18 ভূমিকামূলক ধারা কেন? তাহলে এখন এমসিকিউ মুখস্থ করলে হবে? হবে? প্রশ্ন প্রত্যেকে দেবে আল্লাহ জানে। যাই হোক, এখন দেওয়ানি মামলা করতে গেলে কয়টি এক্সের বিবেচনা করতে হয়? 3টা। প্রথমটা হলো বিষয়বস্তু, তারপর আর্থিক এবং আঞ্চলিক। আমরা বিষয়বস্তু পাইলাম, বা মুক্তাপা যে ঘটনাটা বললো সেটা বিষয়বস্তু কি দেওয়ানি পাইলাম, এবং ওর আর্থিক মূল্য পাইলাম 20 লাখ, সেটাও পাইলাম। এখন হলো কোথায় করবো? সহকারী জজ, সিনিয়র সহকারী জজ তো করবো। সিনিয়র সহকারী জজ কটা কোর্টে? সিনিয়র সহকারী জজ কটা এখানে কোর্টে আমাদের? এক বা একাধিক। কেন? যত সংখ্যক প্রয়োজন সরকার এই আপনার বিচার বিভাগকে পরিচালনা করার জন্য। তারপর এখানে 7টা জেলা, 8টা থানা, 8টা থানায় কিন্তু 8টা সিনিয়র সহকারী জজ নাই। অর্থাৎ এমনও আছে, মানে এটা আপনার কি বলা যায়, জনগণের উপর নির্ভর করে। মনে ধরে নিলাম 3 জন বা 4 জন, 4 জনই ধরলাম, 2টা থানাকে নিয়ে একটা সিনিয়র সহকারী। এখন এই বিষয়বস্তুটা কোথায়? মামলাটা কিন্তু সেখানেই করতে হবে। মুক্তাপা বলি যে মুক্তাপা বাড়ি সাতক্ষীরায়, বিষয়বস্তু কিন্তু সাতক্ষীরায়। তাহলে সাতক্ষীরা সিনিয়র সহকারী জজের মধ্যে করবো। এই বিষয়বস্তুটা সম্পত্তিটা কিন্তু কলর হয় না। তাহলে আমি কি করবো? সাতক্ষীরা সিনিয়র সহকারী জজ আদালতের দায়িত্বে যিনি আছেন তার কাছে করবো, তাই তো? তাহলে এটা আমরা পাবো কোথায়? এটা পাবো 16 ধারায়। 16 ধারায় কিন্তু শুধু এইটুকু বুঝলে বা পড়লে হবে না যে সাবজেক্ট ম্যাটার যেখানে, মামলা হবে সেখানে, এইটুকু বুঝলে কিন্তু হবে না। অর্থাৎ বিষয়বস্তু যেখানে, মামলা হবে সেখানে। এটা হলো আমাদের স্লোগান ধারাটা মুখস্থ রাখার জন্য। ক্লিয়ার?
তাহলে কি এই 16 ধারার বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে কিন্তু কি কি প্রকৃতির মামলাগুলো হবে ওখানে কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে না? আর স্পেসিফিক্যালি বলা আছে কি বলা আছে কোন কোন মামলাগুলো হবে, সব ধরনের মামলা কিন্তু না, অস্থাবর আছে। যাও এগুলো আপনাকে বিস্তারিত বলতে হবে, শুধু 16 ধারে এইটুকু বলে আপনি শেষ করলে হবে না। তাহলে কি স্থাবর সম্পত্তি কি বন্ধক দখল উদ্ধার এগুলো আছে না, আর বাটোয়ারা আর মুনাফা আবার তো আন্তর্জাতিক মুনাফা ক্ষতিপূরণের মামলা আর কি বুঝতে পেরেছেন? আর আলোচনা করার সুযোগ নেই কিন্তু এখন আলোচনা করেছেন। হ্যাঁ অবশ্যই আমি তো সেভাবে আলোচনা, আমার তো মুখস্থ নেই, মুখস্থ আপনারা করবেন। মুখস্থ বলতে কি বুঝে মুখস্থ করবেন, আমি তো ধরে দিচ্ছি মানে কি বলা যায় একটা গাইড অনলি, এছাড়া তার কিছু না। আপনাকে 16 ধারা এগুলো মুখস্থ করতে হবে। কয়টা আছে? 5টা আছে না? 6টা? 6টা। আরো ক্লিয়ার হবেন আপনি যদি আপনার মাথায় এই জিনিসটা রাখেন, মানে if the subject matter is immovable property, মানে then you have to read through section 16, section 17, section 18, অর্থাৎ স্থাবর সম্পত্তি সম্পর্কিত যদি বিষয়বস্তুটা হয় তাহলে আমি 16, 17, 18 থেকে 18 বাকি থাকে 2টা ধারা, অস্থাবর বা ব্যক্তি তো অস্থাবর সেইটা বা ক্ষতিপূরণ অস্থাবর সম্পত্তি। তাহলে আপনার মুখস্থ কিন্তু সহজ যদি মনে মনে রাখেন। 15 ধারা ভূমিকামূলক ধারা, 16 ধারা যেখানে আর 8, 17 আর 18 স্থাবর সম্পত্তি যেখানে সেখানে হবে মামলা। আর 19 ধারা। এখন 17 ধারা আর 18 ধারার মধ্যে কিন্তু পার্থক্য আছে। 17 ধারায় স্থাবর, 18 ধারায় স্থাবর। কারণ স্থাবর সম্পত্তি কিন্তু কোথায় অবস্থিত ওইটা অনেক সময় কিন্তু নির্ধারণ করা যায় না। আবার স্থাবর সম্পত্তি কিন্তু 2টা জুরিসডিকশনের অধীনে স্থাবর অবস্থিত হতে পারে, তাই না? ওই যে অনেক সময় দেখা যাচ্ছে কি বলা যায় ইন্ডিয়া যেতে গেলে দেখবেন কিছু পড়ছে ইন্ডিয়া, কিছু বাংলাদেশের আছে না, আমাদের দেশে। তাহলে এখন আপনার আইনে এই অধিকারটা দেশে আপনি ইন্ডিয়াও যেতে পারেন, বাংলাদেশেও থাকতে পারেন। বুঝতে পারলাম? কিছু আপনার পড়ছে সাতক্ষীরা সদরের অধীনে, কিছু পড়ছে সাতক্ষীরা সদরের বাইরে কোনো থানায়। যেমন আমরা যদি বিবেচনা করি এই যে বিনের কথার পরে কি তালা পড়ছে নাকি বিনের কথা সাতক্ষীরা পর্যন্ত হবে, গোপীনাথপুর মনে হয় গোপীনাথপুর কি সাতক্ষীরার মধ্যে সম্পত্তিটা যদি এরকম আপনার বিলের কথা ব্রিজটা ওইরকম জায়গা যদি হয় পড়তে পারে। তাহলে যদি স্থাবর সম্পত্তি 2 বা ততোধিক আদালতের অধীনে অবস্থিত হয়, ওই 2 বা ততোধিক আদালতের যে কোনো একটিতে আপনি মামলা করতে পারবেন এবং 2 বা ততোধিক আদালতের এখতিয়ারের অধীনে ওর যে মূল্যবান সেই মূল্যবানের এখতিয়ার সম্পন্ন আদালতে আপনাকে মামলা করতে হবে এবং সেই আদালত হবে লোয়েস্ট কোর্ট বা সর্বোচ্চ। বুঝতে পারলাম? আমি যদি বলি বাদী কিছু সম্পত্তি আছে তালায় যার মূল্য 12 লাখ, কিছু সম্পত্তি আছে কেশব তালা কেশবের পাশাপাশি না, পাশাপাশি তো কিছু সম্পত্তি আছে কেশব যার মূল্য মনে করেন আপনার 20 লাখ টাকা। মামলাটা কোথায় করতে কোথায়? চুপ থাকলে হবে কেন? আমি তো 2 জায়গায় যে কোনো এক জায়গায় আমি করবো কোন করবে এটা 12 লাখ আর 20 লাখ বা আমি ধরলাম একটা 17 লাখ একটা 20 লাখ
একটা ভ্যালু 17 লাখ, তালায় যেটা আছে উত্তম 17 লাখ, কেশবপুর বলতে যেটা বলছি তার দাম 20 লাখ। বুঝাই আমরা করব আপনাদের কিছু আছে না ওয়াসিলা খবর মুক্তি বাবা বলে, মুক্তি না মুক্তি বাবা বলে, দুজন মুক্তি বাবা পাশাপাশি বসছে বলে কোথায় করতে এটাই তো এমসিকিউ স্যার দুইটা মিলে একটা হিসাব করতে হবে স্যার যে কোনো একটি তো করব কিন্তু আপনাকে you have to select the code মানে you have to select the competent code বোঝেন competent code কি যোগ্যতা সম্পন্ন আদালত আপনি বললে তো হবে না, আপনি এক্সপ্লেইন করেন স্যার দুইটা মিলে তার সম্পত্তি দুইটা মিলেই তো একটাই হবে, ওই সম্পত্তির মূল্যটা ধরতে হবে, টোটাল নির্ধারণ করতে হবে ধরেন দাদা সম্পত্তির মূল্য নির্ধারণ করতে দুইটা মূল্য আপনাদের এমসিকিউ তো আসবে কিছু সম্পত্তি এই পয়সা জানবেন। আচ্ছা এটা 20 লাখ আর 17 লাখ 37 লাখ টাকা এটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জজে করতে হবে লেভেলে। আমি যদি যশোরেও করতে পারি সাতক্ষীরাও করতে পারি, কিন্তু সাতক্ষীরা করলে আমি সাতক্ষীরা এখানে যুগ্ম জেলা জজ 1 2 3 এরকম আছে। এখন তালা বা কেশে তালার দায়িত্বে যে যুগ্ম জেলা জজ আছে তার কাছে করব। সিমিলারলি যশোরে করলে আপনার কেশবপুরের দায়িত্বে যে আছে তার কাছে করব। আমি বুঝাতে পারলাম? তা আপনাদের আটকাবে কিন্তু এইভাবে বুঝতে পেরেছেন যে 1 থেকে 15 লাখ এর ছবিতে আটকালে এইভাবে আটকাবে, প্রশ্নটা এমন ভাবে লেখবে কিন্তু তো ভয়ের তো কিছু নেই, আপনাদের আটকানোর কোনো জায়গা নেই, শুধু দুই একজনের একটু আমার নিয়ে টেনশন, আর সব পারবে সবাই পারবে। কারণ আমি এটা বললাম এই কারণে আপনার টোটাল মামলাটা করতেছেন তো আপনি কেশবপুর আর থানার যে সম্পত্তি ওই সম্পত্তিটা সততারে আপনাকে আইনে অধিকার দিচ্ছে, আপনি যে কোনো একটা করে যেতে পারেন, আমি যশোর যেতে পারি এখানেও যেতে পারি, তাহলে আমার আর্থিক ভ্যালুটা ধরতে হবে, ট্রিবিউনারি জুরিডিকশনটা ধরতে হবে কত 37 লাখ, তাহলে আমাকে কোর্টের কাছে কোনো জয়েন্ট ডিস্ট্রিক্ট এই জন্য এনিওয়ে ওই তবে আদালতের অনুমতি চাইতে হয়, সততারের অনুমতি চাইতে হয় না, চাইতে হয় কিনা বুঝি বলেন আপনি বলেন তো 18,000 অনুমতি চাইতে হয়, 18,000 তো চাইতে হয়, 17,000 দেখেন তো ক্লিয়ার হয় 17,000 চাইতে হয় এই রিমা বাবু বলতে হবে হ্যাঁ এটা পড়ে কি স্যার এটা সম্পত্তি সম্পর্কিত কোনো মকদ্দমা বা এটা কোনো ত্রুটির কারণে আমি কোনো মকদ্দমা সম্পত্তি বিভিন্ন আদালতের এখতিয়ারের মধ্যে থাকে তাহলে ওই সম্পত্তির অংশ বিশেষ যে আদালতের মধ্যে অবস্থিত সেরূপ যে কোনো আদালতের মকদ্দমা দায়ের করা যাবে, তবে শর্ত থাকে যে এই প্রকার মকদ্দমার বিষয়বস্তু পূর্ণ সমগ্র দাবিটি ওই রূপ আদালতের বিচারার্থে গ্রহণ করতে পারে। আজকে 18,000 হলো যদি সম্পত্তিটা কোন আদালতের এখতিয়ারে অবস্থিত, যদি আমরা অনিশ্চিত থাকি, আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে যে কোনো একটিতে 3টা, এবং সেই ক্ষেত্রে আদালতের পূর্ব অনুমতি নিতে হবে। ক্লিয়ার? যদি দেখে যে এরকম ধরনের সমস্যা আছে তাহলে আচ্ছা 19 ধারা আলোচনা করি। 19 ধারাটা মুখস্থ আছে কারণ আছে বলেন তো, চেষ্টা করি একটু মুখস্থ বলতে পারি কিনা। এই স্বাধীন বলুন আমার থেকে মুক্ত না, নিজে নিজে চেষ্টা করি। ব্যক্তি বা বলেন ওয়াইস্তাও সম্পত্তি ক্ষতিপূরণের মামলা কোথায় করব? যেখানে মামলা করার কারণ প্রবল। আমি আর আপনি এই জায়গায় আপনাকে কিছু বললাম, আমাকে কিছু বললেন, আপনার অধিকার আপনার মানহানি হলো অথবা আপনার অধিকার লঙ্ঘন হলো, ঘটনাটা এই জায়গায়। তাহলে মামলাটা করবো কোথায়? ব্যক্তি অস্থায়ী সম্পত্তি মামলা কোথায় করবো? যেখানে কজ অপেক্ষা, অথবা কোথায় করবো? আমি যদি মামলা করি আপনি বিবাদী হবেন না, তাহলে আমি ঘটনা যেখানে করছে এখানে করতে পারি, অথবা আপনি যেখানে বাস করেন সেখানে করতে পারি, অথবা যেখানে আপনি বসবাস ব্যবসা বাণিজ্য করেন সেখানে, অথবা যেখানে আপনি লাভজনক কোনো কাজ করেন সেখানে। তার মানে কি, যদি আপনার বিষয়বস্তুটি দেওয়ানি হয় এবং দেওয়ানি বিষয়বস্তুটি আঞ্চলিক এখতিয়ার নির্ধারণের ক্ষেত্রে ওই যদি ব্যক্তি বা অস্থায়ী সম্পত্তি হয় এবং সেই ক্ষেত্রে সেটা যদি ক্ষতিপূরণ বাবদ মামলা হয়, তাহলে যেখানে মামলার কারণ উত্তর হবে সেইখানে, অথবা
যেখানে বিবাদী বসবাস করে বা ব্যবসা বাণিজ্য করে বা লাভজনক কাজ করে সেইখানে যে কোনো এক জায়গায় করতে হবে। সিম্পল জিনিসটা মুখস্থ করা সহজ, মনে রাখাও সহজ। এখন এই মুক্তা বলে কয়ের বাড়ি সাতক্ষীরা, খয়ের বাড়ি খুলনা, ক খকে সাতক্ষীরা 5 কাঠা জমি থেকে বেজাবর করবে। খ মামলা করবে কোথায়? কেন খুলনা করতে হবে না? নো, এই তো আলাদা। এটা তো এস্টাবলিশ সম্পত্তি কোথায় করবে? আমি বলছি দুই জায়গায়, যে কোনো এক জায়গায়। কয়ের বাড়ি খুলনায়, খয়ের বাড়ি সাতক্ষীরায়। খ কি বলে, কয়ের বাড়ি সাতক্ষীরা, খয়ের বাড়ি খুলনায়। ক খুলনায় যাইয়া খকে উৎসাহমূলক কিছু কথা বললো যাতে খয়ের মানা নিয়েছে। খ এখন কয়ের বিরুদ্ধে মামলা করবে কোথায়? ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটনাটা ঘটেছে খুলনায়। খ মামলা করবে কোথায়? করবে খুলনা করবে। আর কিন্তু উনি ধরে এইভাবে আসবে। আর আমি আগে যেটা বললাম ওটা হলো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বলা আছে। ক খুলনা বাস করে, খ খুলনা বসবাস করে। খয়ে খুলনা বসবাস করে ঠিক, কিন্তু খয়ের সাতক্ষীরা কিছু জমি আছে, ওই জমিটা ক তাকে উচ্ছেদ খ এখন কয়েক দিতে মামলা করবে। তাহলে সাবজেক্ট ম্যাটারটা যেখানে মামলা করতে হবে সেটা শুনে থাকে। তাহলে আপনারা পরীক্ষার হলে এইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন না যে কোনো এক জায়গায়, যে কোনো এক জায়গায় বলতে হতে হবে পার্সন যদি মিন করে সেই ক্ষেত্রে, আর যদি মোভাবল প্রপার্টি যদি মিন করে তাহলে, এবং সেটা যদি কম্পেনসেশনে মামলা হয়। কম্পেনসেশন বলতে কি? ক্লিয়ার জিনিসটা? ব্যক্তির ক্ষেত্রে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, এবং মামলাটির নেশার যদি ক্ষতিপূরণ হয় তাহলে কিন্তু আপনি যে কোনো এক টাকা আউট করতে পারেন। সিমিলারলি বি দ্বারা বলা হয়েছে যে অন্য কোনো প্রকৃতির মামলা আপনি দায়ের করবেন কোথায়? যেখানে মামলা কারণ উদ্ভব হবে, বা যেখানে এক বা বিবাদী বসবাস করে, ব্যবসা করে, বা লাভজনক কোনো কাজ করে, বা যেখানে এক বা একাধিক বিবাদীর মধ্যে যে কোনো একজন বিবাদী সর্বশেষ যেখানে বসবাস করে, ব্যবসা করে সেখানে। এই অন্য প্রকৃতির মামলা বলতে আপনার কি? যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন সরকারি কর্মকর্তা যদি তার সরকারি দায়িত্বের বাইরে কোনো দেওয়ানি অধিকার লঙ্ঘন করে তাহলে 20 ধারা। আর সরকারি কর্মকর্তা সরকারি পদে দায়িত্ব থাকাকালীন যদি মামলা করে সেটার জন্য আলাদা আইন একটা আছে, যেটাকে স্পেশাল ল বলে। যেমন সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে করতে হয়, প্রশাসনিক আদালতে করতে হয়। আর সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে গেলে তার কমপক্ষে করার 2 মাসের নোটিশ করতে হবে। যদি নোটিশ না করে জবাবদিহির জন্য সময় কতদিন দেওয়া হয়? কত জবাবদিহির সময় কতদিন? 1 মাস না? সিম্পল মামলা করলে জবাবদিহি কতদিন সময় দেয়? 30 দিন, সর্বোচ্চ 60 দিন, তাই তো? মানে আরো 30 দিন সময় দেয়। এই সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে গেলে যদি নোটিশ না দেন তাহলে সে 3 মাস সময় পাবে, তারপর আলোচনা। এই হলো দেওয়ানি কার্যবিধি 15 থেকে 20 ধারাটা হলো প্রশ্ন লিখে নেন। দেওয়ানি মোকদ্দমা দায়ের ও দায়ের সম্পর্কিত লিখে